আসসালামু আলাইকুম। আজকে আমরা এই একই ভিডিওতে আইএলটিএস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আইএলটিএস কি এবং কারা এগুলো নেয়, কাদের জন্য এটা প্রযোজ্য এবং এখানে কি কি ধরনের প্রশ্ন থাকে সবকিছু বিস্তারিত জানবো। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি না টেনে বিস্তারিত দেখার জন্য। সুতরাং হচ্ছে আইএলটিএসটা আসলে কি? আইএলটিএস মূলত একটা টেস্টিং, মানে একটা টেস্ট। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। মানে হচ্ছে আপনি ইংলিশে কতটা পারদর্শী, মানে একটা মানুষ ইংলিশে কতটুকু জানে সেটা যে মেজারমেন্ট করে, সেটা হচ্ছে মানে বোঝা যায় যে এটা হচ্ছে আইএলটিএস টেস্টের মাধ্যমে বোঝা যায় সে আসলে না ইংলিশ পারে, কতটুকু পারে। এবং হচ্ছে আইএলটিএস টা কত ধরনের হয়? আইএলটিএস টা দুই ধরনের হয়। একটা হচ্ছে মূলত আইএলটিএস একাডেমিক এবং আইএলটিএস জেনারেল ট্রেনিং। আইএলটিএস একাডেমিক মূলত যারা স্টুডেন্ট বাইরে পড়াশোনা করার জন্য, তাদের জন্য সুইটেবল। যারা বাইরে পড়াশোনা করার জন্য আইএলটিএস করে, তাদের জন্য মূলত আইএলটিএস একাডেমিকটা পারফেক্ট। আর যারা মূলত দেশে হোক, দেশের বাইরে হোক, তো মাইগ্রেশনের জন্য হোক, মানে যে কোনো কারণে হোক, তাদের জন্য মূলত জেনারেল ট্রেনিং। অর্থাৎ যারা স্টুডেন্ট তাদের জন্য আইএলটিএস একাডেমিক, এবং যারা হচ্ছে অন্য পারপাসে করে তাদের জন্য মূলত আইএলটিএস জেনারেল ট্রেনিং। এখন হচ্ছে দেখি এখানে কি কি ধরনের স্কিল আমাদেরকে টেস্ট করা হয়। এই আইএলটিএস এর মূলত চারটা স্কিল আমাদেরকে টেস্ট করা হয়। অর্থাৎ প্রথম হচ্ছে লিসেনিং, এরপর হচ্ছে রিডিং, দেন হচ্ছে রাইটিং, শেষ হচ্ছে স্পিকিং। প্রতিটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো সামনে ইনশাল্লাহ। এই যে আইএলটিএস টেস্ট, এটা মূলত তিনটা আলাদা সংগঠনের মাধ্যমে মানে পরিচালিত করা হয়। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, তারা মূলত কোয়েশ্চেন মানে দেখে, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড এটা ঠিক রাখে যে বর্তমান যে বিশ্বের সাথে, এটা গ্লোবালাইজেশনের সাথে এটা ঠিক আছে কিনা। তারা মূলত কোয়েশ্চেন করে। এবং হচ্ছে ব্রিটিশ কাউন্সিল এন্ড হচ্ছে আইডিপি, আইডিপি হচ্ছে অস্ট্রেলিয়া ভিত্তিক একটা প্রতিষ্ঠান। তারা মূলত সবকিছু হ্যান্ডেল করে, আসলে এক্সাম সেন্টার এবং হচ্ছে এক্সাম নেওয়া হতে শুরু করে, তারা সবকিছু সবকিছু হ্যান্ডেল করে। মূলত এই তিনটা প্রতিষ্ঠানের মাধ্যমে এই আইএলটিএস এক্সাম সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এবং হচ্ছে আইএলটিএস কাদের জন্য গুরুত্বপূর্ণ, মানে কারা আইএলটিএস টা দিবে? এটা মূলত যারা বিদেশে পড়াশোনা করে তাদের জন্য, এবং হচ্ছে ইমিগ্রেশন পাস করার জন্য অনেক সময় আইএলটিএস দরকার হয়। এবং হচ্ছে মানে সারা বিশ্বের এখন যে কোনো দেশে যাওয়ার জন্য আইএলটিএস দরকার হয়। যদি মানে অর্থাৎ যে কোনো দেশে যাওয়ার জন্য অর্থাৎ এই আইএলটিএস দরকার হয়, তবে স্পেশালি যেগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি, সেগুলোর জন্য তো মাস্ট, মানে করতেই হবে। আচ্ছা, এই আইএলটিএস এর স্কোরিং সিস্টেমটা কি কি দেখি আমরা। সেটা হচ্ছে, এটা হচ্ছে 10 9, সর্বনিম্ন হচ্ছে 0, সর্বোচ্চ হচ্ছে 9। এটার উপর একটা মানে মার্কিং করা হয়। অর্থাৎ 9 মানে হচ্ছে সে খুবই এক্সপার্ট ইউজার, ইংলিশে সে খুবই এক্সপার্ট ইউজার। আর ব্যান্ড 8 মানে হচ্ছে সে ভেরি গুড ইউজার। 7 মানে হচ্ছে গুড ইউজার। 6 হচ্ছে কম্পিটেন্ট ইউজার। আর 5 হচ্ছে মডেস্ট ইউজার। 4 হচ্ছে লিমিটেড ইউজার। ই হচ্ছে এক্সট্রিমলি লিমিটেড ইউজার। আর 2 হচ্ছে ইন্টারমিডিয়েট ইউজার। আর 1 হচ্ছে নন ইউজার। এটা হচ্ছে মূলত এক কখন পায়, যখন হচ্ছে মূলত কেউ অ্যাটেন্ড করছে, দেখা যায় এক্সাম সেন্টারে গেছে বাট এক্সাম দেয় নাই, জাস্ট অ্যাটেন্ড করছে, সে হচ্ছে 1 পায়। আর 0 হচ্ছে যে মূলত তার ডেট ছিল, সে অ্যাটেন্ডই করে না, সে হচ্ছে মূলত 0 পায়। এটা হচ্ছে ব্যান্ড নাইনের কোনটার কি মান কি সেটা। এখন হচ্ছে আমরা প্রথম থেকে শুরু করি, আইএলটিএস লিসনিং সম্পর্কে বিস্তারিত এখন জানবো। আচ্ছা, আইএলটিএস লিসনিং এ এটা হচ্ছে মূলত একাডেমিক এবং জেনারেল জেনারেল ট্রেনিং। অর্থাৎ আইএলটিএস একাডেমিক এবং আইএলটিএস জেনারেল ট্রেনিং, এই দুইটাই মূলত প্রায় সেম ক্যাটাগরি। অর্থাৎ যে মূলত প্রায় সেম হয় কোশ্চেন টাইপ। আইএলটিএস লিসনিং এ একাডেমিক এবং জেনারেল সমান সমান। যদি এটা সম্পর্কে বেসিক ইনফরমেশন জানি, সেটা হচ্ছে এটা মূলত 30 মিনিট যাবত এই অ্যাসেসমেন্টটা হয় বা টেস্টটা হয়। আমি যদি একটু বলি, সেটা হচ্ছে আপনাদেরকে অডিও শোনানো হবে। প্রথম হচ্ছে অডিও 30 মিনিট শোনানো হবে, এবং হচ্ছে এই চারটা চারটা সেকশন থাকে, চারটা ভাগ থাকে। প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা ভাবে শোনানো হয়। তো এটার মধ্যে কম্পিউটার বেসড। আমরা সবাই জানি যে 2026 সালের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে এই বাংলাদেশে পেপার বেসড যে আগে ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছে, এখন শুধু কম্পিউটার বেসডই
আমাদেরকে আইএলটিএস এক্সাম দিতে হয়। এবং হচ্ছে এটা 4টা সেকশন থেকে, যেটা আগে বলছি, বা 4টা পার্ট থেকে, এবং প্রতিটা পার্টে 10টা করে কোয়েশ্চেন থাকে। টোটাল হচ্ছে 4টা সেকশনে বা 4টা পার্টে 40টা কোয়েশ্চেন থাকে। এবং হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, আগে যখন পেপার বেস ছিল তখন হচ্ছে পেপার মানে আনসার ট্রান্সফার করার জন্য আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হতো। এখন যেহেতু কম্পিউটার বেসড আমাদেরকে এক্সট্রা 2 মিনিট সময় দেওয়া হয় আনসার ট্রান্সফার। এটা মূলত রিভিশন দেওয়ার জন্য, আসলে সবগুলো দিচ্ছি কিনা বা কোনটা বাদ আছে কিনা, এইটা আর কি। এক্সট্রা 2 মিনিট সময় দেওয়া হয়। তার মানে বুঝলাম হচ্ছে আমরা আমাদেরকে 4 মিনিটের তো 30 মিনিটের অডিও শোনানো হবে। এবং এটার মধ্যে 4টা সেকশন আছে, প্রতিটা সেকশনে 10টা করে কোয়েশ্চেন থাকে। এবং প্রতিটা পার্ট নিয়ে প্রতিটা সেকশনে আমরা আলোচনা করবো। এখন হচ্ছে যদি সেকশন অন ধরি, সেকশন অনে মূলত আমাদেরকে একটা অডিও শোনানো হয়। সেখানে মূলত 2টা পার্সন কথাবার্তা বলে। সেটা মূলত এভরিডে সিচুয়েশন, অর্থাৎ জেনারেল, অর্থাৎ আমাদের দৈনন্দিন যে একটা সিচুয়েশন, এটা নিয়ে কথা বলে। যেমন হোটেল হোটেল বুকিং নিয়ে বা কোনো ইনফরমেশন দেবে, অথবা কোনো রেজিস্ট্রেশন ফর্ম, মানে একেবারে জেনারেল। এটা খুবই ইজি হয় সাধারণত। এখানে 2টা পার্সন কথা বলে, অর্থাৎ দুইজন মানুষ, ছেলে হোক মেয়ে হোক, তো ছেলে হোক, কথা বলে। আর যদি পার্ট টু তে যাই বা সেকশন টু তে যাই, সেখানে সেখানে মূলত একজন পার্সনই কথা বলে। সে তার টপিকটা থেকে মূলত কোনো ট্যুরের গাইড করা অথবা কোনো পাবলিক অ্যানাউন্সমেন্ট দেওয়া, এই সম্পর্কে সে আর কি কথা বলে। একজন পার্সনই এই সেকশন টু তে কথা বলে। তাহলে আমরা সেকশন ওয়ানে হচ্ছে 2জন পিপল কথা বলে, এবং হোটেল বুকিং, ইনফরমেশন, রেজিস্ট্রেশন ফর্ম, এইসব বিষয় নিয়ে কথা বলে। এবং সেকশন টু তে হচ্ছে মূলত একজন মানুষই কথা বলে। সে তার টপিকটা জেনারেল টপিক থেকে, হয়তো ট্যুর গাইড হতে পারে, পাবলিক অ্যানাউন্সমেন্ট, মানে যে কোনো টপিক হতে পারে, জেনারেল কোনো টপিক, কোনো হার্ড টপিক না। সেকশন থ্রিতে এটা বলতো একাডেমিক ডিসকাশনের মতো। যেমন ধরেন এখানে 2 থেকে 4জন পিপল কথা বলে। মানে এখানে মূলত আমাদের মানে আসলে কথা শুনে বুঝতে হয়, যেহেতু 4জন পিপল কথা বলবে আর 3জন পিপল কথা বলবে, আমাদেরকে এটা সাধারণত একটু ডিফিকাল্ট হয়। কারণ যদি একজন কথা বললে তার কথা শুনে বোঝা যায় যে আসলে সেটা বলছে। যখন 3-4জন কথা বলে এবং এটা আপনাকে অডিও শোনানো হয়, এটা একটু আগেগুলোর থেকে হার্ড। নর্মালি হচ্ছে পার্ট অন থেকে পার্ট টু টা হার্ড, পার্ট টু থেকে পার্ট থ্রিটা একটু হার্ড। এরকমই সাধারণত সাজানো হয়। এবং সে ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট ডিসকাশন, অর্থাৎ এটা সাধারণত হয় কি দেখা যায়, মানে 3-4জন থেকে, হয়তো এরকম হতে পারে যে 3জন স্টুডেন্ট, একজন টিচার, তারা তাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করতেছে এবং সেই অডিও আপনাকে শোনানো হবে। এটা একটু ডিফিকাল্ট হয় সাধারণত। এবং লাস্ট যে পার্ট 4 অথবা সেকশন 4, এটা বলতো একাডেমিক লেকচারের মতো, এটা একটু হার্ড হয়। এখানে বলতো একটু একটা মানে একজন পার্সনই কথা বলতে থাকে, এবং একটা একাডেমিক টপিক, অর্থাৎ যদি বলি একজন লেকচারার ক্লাসে যেরকম লেকচার দিতেই থাকে, কোনো মাঝখানে কোনো ব্রেক থাকে না সাধারণত। এখানে সেরকম একটু মানে জাস্ট লেকচার দিয়ে থাকে মাঝখানে, তাদের তাদের লেকচারের মাঝখানে কোনো ব্রেক থাকে না। অন্যগুলোতে ব্রেক থাকে এবং বলে দেয় আপনি এত, যেমন ধরেন 16 থেকে 20 পর্যন্ত প্রশ্নগুলো এখন দেখতে থাকেন, এরপর হচ্ছে 30 সেকেন্ড পরে অডিওটা প্লে করে। এটা মানে সাধারণত 1, 2, 3 পার্টে একটু ব্রেক দেয়, ব্রেক দিয়ে বলে দেয় যে আপনি এই প্রশ্ন থেকে এই প্রশ্ন দেখেন, এবং এরপর হচ্ছে 30 সেকেন্ড পরে হচ্ছে অডিওটা প্লে করে। বাট সেকশন 4 যেটা, সেখানে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত অডিওটা শোনানো হবে, মাঝখানে কোনো ব্রেক থাকবে না। এবং যেহেতু কোনো ব্রেক থাকে না, যার কারণে কনসেন্ট্রেশন ধরে রাখা একটু হার্ড, একটু কষ্টকর, যে কারণে এটা হার্ডেস্ট পার্ট, বুঝছেন? এবং হচ্ছে এখানে কোয়েশ্চেন টাইপটা কিরকম হয়, লিসেনিং এ আমরা লিসেনিং নিয়ে আলোচনা করতেছি। সেখানে মাল্টিপল চয়েস থেকে, ফর্ম আর নোট কমপ্লিটেশন থেকে, সেন্টেন্স কমপ্লিশন থেকে, ম্যাচিং থেকে, ম্যাপ আর ডায়াগ্রাম লেবেলিং থেকে, শর্ট অ্যান্সার থেকে। এখন আসলে আমরা প্রত্যেকটা একটা এক্সাম্পল দেখি। মাল্টিপল চয়েস গুলো কিরকম হয়, যেমন ধরেন এইটা হচ্ছে কোয়েশ্চেন, এখানে আপনার 3টা অ্যান্সার দেওয়া আছে, 3টার ভিতর কোনটা কারেক্ট হবে, এটা কিছু আপনার কি করতে হবে। এখন যদি কম্পিউটার বেসড, এখন আপনি জাস্ট এখানে, যেমন ধরেন এখানে একটা গোল চিহ্ন থাকবে, এখানে গোল চিহ্ন থাকবে এবং এখানে গোল চিহ্ন থাকবে, মানে এর পাশে এখানে। এবং হচ্ছে আপনাকে জাস্ট এখন যেহেতু কম্পিউটার বেসড, এখন আপনাকে আর লেখা লাগবে না, জাস্ট আপনাকে একটা টিপ দিয়ে দিবেন, মানে যেমন ধরেন এখানে টিপ দিবেন, পরে এটা সিলেক্ট হয়ে যাবে, এটা আপনার অ্যান্সার। এখানে আলাদা লেখার কোনো দরকার নাই, যেহেতু কম্পিউটার বেসড এখন। যেমন ফর্ম কম্পিটিশন, যেমন ধরেন এখানে আপনার একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যেটা হচ্ছে রাইট
নো মোর দেন 2 words অ্যান্ড অর নাম্বার। এই এইসব ক্ষেত্রে ইনস্ট্রাকশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমি যদি বলি, যেমন ধরুন এখানে আপনার দুইটা ওয়ার্ড, মানে একটা একটা অ্যান্সার দুইটা ওয়ার্ড লেখা যাবে, এবং দুইটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার থাকতে পারে, নাও থাকতে পারে অ্যান্সারে। আপনি যদি এখানে তিনটা ওয়ার্ড লেখেন ভুল হয়, তাহলে আপনার অ্যান্সার হবে না। যদি একটা ওয়ার্ড লেখেন সাথে তাহলে তাইলেও হবে। এখন দুইটা ওয়ার্ড দুইটা ওয়ার্ডই হবে। একটা অ্যান্সার একটা ওয়ার্ড হইলে হয়তো বা সেক্ষেত্রে যদি ডিপেন্ড অন দ্য কোয়েশ্চেন, তবে দুইটা ওয়ার্ডের বেশি হবেই না। যেমন ধরেন আমি যদি বলি, সামনে সামনে এক্সাম্পল থেকে বুঝে দিতেছি। এবং হচ্ছে ফর্ম কমপ্লিটেশন কোশ্চেন গুলো এরকম হয় সাধারণত। সেন্টেন্স কমপ্লিটেশন যেটা, সেখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে নো মোর দ্যান 2 words, এখানে দুইটা ওয়ার্ডে বেশি লেখা যাবে না। এবং সেন্টেন্স কমপ্লিটেশন প্রশ্ন সাধারণত এরকম হয়, এখানে আছে আপনার কোশ্চেন আছে, এবং এখানে কিছু কিছু আপনার অডিওতে বলবে, সেটা শুনে লিখতে হবে, এবং বাকিটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিটেশন। আচ্ছা, এবার হচ্ছে ম্যাচিং। ম্যাচিং হচ্ছে যেমন ধরেন আপনার এইখানে কিছু ওপিনিয়ন বা স্ট্যাটাস দেওয়া আছে, যেমন ধরেন এখানে কিছু দেওয়া আছে, এবং এখানে কোয়েশ্চেন গুলো আছে। যেমন ধরেন এটার সাথে আমি ধরে নিলাম, যেমন ধরেন এখানে এটার সাথে, যেমন ধরেন এইটা যায়, সাপোজ, যেমন ধরেন এটার সাথে এইটা যায়, তাহলে আমরা এইটা কি করব, এইটা এখানে এখানে লিখে দেবো, শেষ। ধরেন এটার সাথে ধরেন এইটা যায়, তাহলে আমরা এটা এনে এখানে লিখে দেবো, তাহলে শেষ। এটা হচ্ছে ম্যাচিং। এবং হচ্ছে ডায়াগ্রাম যেটা, সেটা হচ্ছে মূলত এখানে ডায়াগ্রাম থাকে, ডায়াগ্রাম নিচে কোয়েশ্চেন থাকে, এবং ওরা অডিওতে বলে দেয় যে আপনি এই রাইটে যান, এই বামে যান, এই হচ্ছে এইভাবে বলে দেয়, এবং হচ্ছে পরবর্তীতে ওই ডিরেকশন ফলো করে এখানে অ্যান্সার গুলো পাওয়া যায়, সেটা আমাদের এখানে লিখতে হয়। এটা হচ্ছে ডায়াগ্রাম। এই ছিল মূলত আমাদের লিসেনিং এর যে কোশ্চেন টাইপ, সেটা নিয়ে আলোচনা। এবং হচ্ছে এখানে কি কি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের যেটা জানা খুবই দরকার, সেটা হচ্ছে অ্যান্সার গুলো কাম ইন অর্ডার। অর্থাৎ যেমন ধরেন আপনার একটা অডিও শোনাবে, যেহেতু পার্ট ওয়ানে যেমন ধরেন 1 থেকে 10টা প্রশ্ন থাকবে, এবং আপনাকে বলে দিবে যে আপনি 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলো দেখেন, এবং সেটা বলার পরেই আপনাকে একটা অডিও প্লে করা হবে। এটা বলার 30 সেকেন্ড পরে হয়তো অডিওটা প্লে করা হবে। তো আপনি এমন না যে আপনার অডিওর মধ্যে প্রথমে এক এক নাম্বার অ্যান্সার বললো, এরপরে 5 নাম্বার অ্যান্সার বললো, এরপরে 4 নাম্বার, এরকম না। মূলত ওরা সিকোয়েন্সটা ফলো করে। যেমন ধরেন প্রথমে অডিওর মধ্যে 1 নাম্বার অ্যান্সার বলবে, পরে 2 নাম্বার, পরে 3 নাম্বার, পরে 4 নাম্বার। অর্থাৎ এইটা হচ্ছে, এটা নিয়ে মূলত আপনাদের মানে এটা বুঝতে হবে যে আসলে ওরা অ্যান্সার মানে একের পরে দুই, দুইয়ের পরে তিন, এরকম ভাবে অর্ডারলি বলে। এবং হচ্ছে এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ওরা যে ইনস্ট্রাকশনের ওয়ার্ড লিমিট বলে দেয়, সেটা সেটা যারা খুব মানে সেটা আসলে ফলো করতে হবে, স্ট্রিক্টলি ফলো করতে হবে। কারণ আপনার ওয়ার্ড লিমিটের জন্য আপনার অ্যান্সারটা ভুল হতে পারে। যেমন ধর আমি যদি উদাহরণ দেই, যেমন ধরেন আমাদের অ্যান্সার হবে, আমি যদি বলি, যেমন ধরেন আমাদের বলছে যেমন ধরেন বলছে একটা ওয়ার্ড লেখার জন্য, যেমন ধরেন এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, কিন্তু আমাদের অডিওতে বলছে দা স্পিকার। আমাদের অডিওতে বলছে দা স্পিকার, বাট এখানে বলছে একটা ওয়ার্ড লেখার জন্য। তাহলে আমরা যদি লিখি দা স্পিকার, তাহলে এখানে ওয়ার্ড হচ্ছে কয়টা, দুইটা। আমাদের অ্যান্সার সঠিক হবে না। কারণ হচ্ছে আমাদের যেহেতু একটা ওয়ার্ড লিখতে বলছে, একটা ওয়ার্ড লিখতে হবে, এখানে দুইটা ওয়ার্ড লিখলে আমাদের অ্যান্সার ভুল। সুতরাং এখানে ওদের ইনস্ট্রাকশনটা খুবই গুরুত্ব সহকারে ফলো করতে হবে। এবং স্পেলিং যদি ভুল হয়, তাহলে আপনার অ্যান্সার সঠিক হবে না। এবং যেহেতু কম্পিউটার বেস, সুতরাং আমাদের যেহেতু এখন আর কলম লাগবে না, সরাসরি কম্পিউটারে লিখতে হবে। এই ছিল মূলত লিসেনিং নিয়ে আমাদের আলোচনা। আশা করি লিসেনিং নিয়ে আপনাদের যে ধারণা সেটা ক্লিয়ার হয়েছে। এরপর আসেন রিডিং। রিডিং মানে অর্থাৎ একাডেমিক রিডিং যেটা, সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। এবং হচ্ছে আইএলটিএস রিডিং is designed to test your ability to understand complex text used in university or professional settings. এটা মূলত রিডিং এ মূলত আমাদের 3টা প্যাসেজ দেওয়া হয়, এবং হচ্ছে রিডিং পরে আন্ডারস্ট্যান্ড করার অ্যাবিলিটি যেটা, কতটুকু অ্যাবিলিটি আছে সেটা মূলত আমাদেরকে জাজ করে ওরা, যে পড়ে কতটুকু বুঝতে পারে। যে সম্পর্কে যদি বেসিক ইনফরমেশন জানি, সেটা হচ্ছে এখানে মূলত
1 ঘন্টা সময় দেওয়া হয় বা 60 মিনিট সময় দেওয়া হয়, এবং আমাদের লিসেনিং এ যেরকম 2 মিনিট এক্সট্রা সময় দেওয়া হতো, এখানে কোনো এক্সট্রা টাইম দেওয়া হয় না। এটা মাথায় রাখতে হবে। রিডিং এ কোনো এক্সট্রা সময় দেওয়া হয় না অ্যান্সার ট্রান্সফার করার জন্য বা রিভিশন দেওয়ার জন্য। এবং এখানে 3টা লং প্যাসেজ থাকে, এবং এখানেও যথারীতি 40টা কোয়েশ্চেন থাকে রিডিং এ। এবং হচ্ছে প্যাসেজ 1, যেটা 1 নাম্বার, যেহেতু 3টা প্যাসেজ থাকে, 1 নাম্বার প্যাসেজে তো এটা বলছে সাধারণত একাডেমিক কোনো টপিক থাকে বা জেনারেল কোনো টপিক থাকে, মানে এটা একটু ইজি হয় সাধারণত। কখনো কখনো, তবে খুব কম, এটা গ্রাফ, চার্ট, ডায়াগ্রাম এগুলো থাকতে পারে, তবে এটা খুব রেয়ার, খুব বেশি থাকে না। ধরেন আমরা কোনো একাডেমিক টপিক বা কোনো জেনারেল টপিক থাকবে একটা প্যাসেজে, তবে এটা একটু আপনার মডারেট ডিফিকাল্টি, খুবই ইজি টাইপের হয় সাধারণত, খুব ডিফিকাল্ট না। 2 নম্বর প্যাসেজ যেটা, সেটা হচ্ছে এটা একটু ডিটেইলড এবং অ্যানালিটিক্যাল হয়। মানে আপনার একটা টপিক নিয়ে আলোচনা করবে, এবং এই টপিক একটু গভীরে যাবে, যেমন ধরেন একটু ডিপ বিষয় নিয়ে আলোচনা করবে। যেমন ধরেন কোনো সাইন্টিফিক, এইখানে টপিকটা সাধারণত সাইন্টিফিক হয়, হিস্টোরিক্যাল হয়, বা সোশ্যাল কোনো টপিক হয়। যে টপিক নিয়ে লিখুক সেটা হচ্ছে একটু ডিপলি এবং অ্যানালিটিক্যালি, মানে বিশ্লেষণ ধর্মী একটু আলোচনা হবে। এবং 3 নাম্বার প্যাসেজ যেটা, সেটা হচ্ছে ডিফিকাল্ট হয়, কারণ এখানে তোমার আপনার হচ্ছে ভোকাবুলারি গুলো একটু কমপ্লেক্স হয়, এবং সে কিছু আর্গুমেন্ট থাকে। এখানে সাবজেক্টটা সাধারণত অ্যাবস্ট্রাক্ট বা রিসার্চ বেসড হয়। রিসার্চ বেসড বুঝেনি, মানে এখানে একটু অনেক কমপ্লেক্স বিষয় থাকে, এখানে টপিকটা কমপ্লেক্স হয় এবং ওয়ার্ড গুলো কমপ্লেক্স হয়, যার ফলে এটা একটু ডিফিকাল্ট। এবং হচ্ছে যেহেতু 60 মিনিট, আমরা প্রতিটা প্যাসেজে 20 মিনিট করে ভাগ করে নিতে পারি, এবং হচ্ছে এটা 20 মিনিট আমাদের প্যাসেজ পড়তে হবে এবং অ্যান্সার করতে হবে, এবং মোট 40টা প্রশ্নের অ্যান্সার করতে হবে 20 মিনিটে। 40টা প্রশ্নের অ্যান্সার করতে হবে 60 মিনিটে, এবং এর মধ্যে 3টা লং প্যাসেজ আমাদের করতে হবে। তবে এখানে হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে রিডিং এ মূলত আমাদের আসলে সব পড়া লাগে না, কারণ হচ্ছে আমাদের স্কিমিং করে করে মূলত প্র্যাকটিসের উপর বেসড করে স্কিমিং করে করে অ্যান্সার বের করতে হয়। আমরা সামনে ইনশাল্লাহ এই 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 বিষয়গুলো খুব দ্রুত এবং খুব সহজে কিভাবে কভার করা যায় এটা নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। এখানে কোশ্চেনটা আপনি কিরকম হয়, এখানে আগের মতো মাল্টিপল চয়েস থাকে। একটা হচ্ছে ট্রু, ফলস, নট গিভেন। এটা আসলে ট্রু ফলস তো আমরা আগে থেকেই পরিচিত, কারণ যেহেতু আমরা 19-এ হোক, 6-7 হোক, এটা মূলত আমাদের ট্রু ফলস ছিল। বাট নট গিভেনটা হয়তো বা একটু কনফিউশন লাগতে পারে, আমি এটা নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। তো ইয়েস, নো, নট গিভেন, ম্যাচিং হেডিংস, ম্যাচিং ইনফরমেশন, সেন্টেন্স কমপ্লিটেশন, সামারি কমপ্লিটেশন, ডায়াগ্রাম লেবেলিং, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। আসলে আমরা প্রত্যেকটা একটা এক্সাম্পল দেখে নিই। যেমন এটা আমাদের প্যাসেজ, যেহেতু আমরা একটু জাস্ট স্যাম্পল নিচ্ছি, ছোট ছোট একটা প্যাসেজ নিচ্ছি। যেমন ধর এটা আমাদের একটা প্যাসেজ, মাল্টিপল চয়েসটা কিরকম হয়, যেমন ধর এখানে একটা কোয়েশ্চেন আছে, এবং এইখানে অ্যান্সার আছে চারটা, চারটা অ্যান্সার আছে, আর আমাদের কোনটা হবে, চারটার মধ্যে কোনটা সঠিক সেটা সিলেক্ট করতে হবে। এবং হচ্ছে কম্পিউটার বেসড, এখানে একটা গোল, যে গোলের মতো থাকবে, সেখানে জাস্ট আমাদের এটা মানে এটার উপরে এইভাবে এটার জন্য এটার উপর এইভাবে ক্লিক করলে আমাদের এটা সঠিক হয়ে যাবে, আর লেখার দরকার নেই। যেমন ধরুন এখানে তো লেখা, এখানে তো আমি লিখে দিচ্ছি, বাট জাস্ট যখন রিয়েল এক্সাম হবে তখন জাস্ট এখানে এটার উপর ক্লিক করলে হয়ে যাবে, এটা টিক করে যাবে। এবং হচ্ছে ট্রু, ফলস, নট গিভেন। ট্রু ফলস তো বুঝি, যে ইনফরমেশন প্রশ্ন দেওয়া থাকবে সেটা যদি ট্রু হয় ট্রু, ফলস যদি ফলস হয় ফলস। আর নট গিভেনটা কি, নট গিভেনটা কি, যেমন ধরেন একটা প্রশ্নে আলোচনা করা হয়েছে, আমি যদি সহজভাবে বলি, যে যেমন ধরেন আপনি ঢাকার ধানমন্ডিতে থাকেন, এটা প্যাসেজ আছে, বাট আপনাকে প্রশ্ন বলা হয়েছে যে আপনি 2 বছর যাবত ঢাকার ধানমন্ডিতে থাকেন। এখন আপনার যে 2 বছর যাবত থাকেন, এটা কিন্তু আমাদের প্যাসেজ ছিল না। এবং হচ্ছে যেহেতু প্রশ্নে 2 বছর বলছে, মানে এক্সট্রা বলছে, এটা তো প্যাসেজে নাই, তার মানে এটা হচ্ছে নট গিভেন। মানে এরকম টাইপের হয়, যেটা প্যাসেজে থাকে না বা প্রশ্নে দেওয়া থাকে, এটা হচ্ছে নট গিভেন। আর ট্রু ফলস আমরা বুঝতেই পারি। আর হচ্ছে ইয়েস, নো, নট গিভেন। এটা আমি বুঝি যে আসলে প্রশ্ন করবে আসলে ইয়েস বা নো বা নট গিভেন, এরকম টাইপের আনসার হয় মূলত। এখানে কোশ্চেন স্যাম্পল দেওয়া আছে। হচ্ছে ম্যাচিং হেডিংস, যেমন ধর আমরা প্যাসেজ, যেহেতু প্যাসেজ থাকে, প্যাসেজের একটা বড় প্যারা থাকে, প্যারার সাথে কোন হেডিং গুলো যায়, যেমন ধর কোনটার সাথে গভর্নমেন্ট সাপোর্ট যাবে, কোনটার সাথে চ্যালেঞ্জেস অফ আরবান ফার্মিং যাবে, কোনটার সাথে এনভায়রনমেন্টাল ড্যামেজ যাবে। তো এখানে যেহেতু
ছোট একটা প্যাসেজ দিচ্ছি এবং এটার সাথে প্যাসেজ যেহেতু একটাই, ছোট একটা প্যারা এবং এটার সাথে একটা হেডিং যায়, সেটা হচ্ছে আপনার যে চ্যালেঞ্জেস সাবারবান ফার্মিং। অর্থাৎ এই যে ছোট একটা প্যাসেজ দিচ্ছিলাম আমরা, ছোট্ট একটা প্যাসেজ, এই প্যাসেজের সাথে আমাদের এই অ্যান্সারটাই মূলত চায় এটা। আর ম্যাচিং ইনফরমেশন, যেমন ধরেন হুইচ প্যারাগ্রাফ মেনশন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, অনেকগুলো প্যারাগ্রাফ থাকে এবং এটার সাথে কোন প্যারাগ্রাফটা মূলত ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নিয়ে কথা বলে। এবং এইখানে মূলত যেহেতু প্যাসেজ একটাই, সুতরাং এই অ্যান্সার এইটাই হবে, বুঝতেই পারছেন। সুতরাং এবং হচ্ছে এই রিল এক্সামে অনেকগুলো প্যাসেজ থাকে এবং এই প্যাসেজ থেকে আমাদের মানে আইডেন্টিফাই করতে হয় কোন প্যাসেজে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। সেন্টেন্স কমপ্লিটেশন খুব সোজা। আমরা সেন্টেন্স থাকবে, মাঝখানে একটা ওয়ার্ড থাকবে না, অ- একটা ওয়ার্ড হোক, দুইটা ওয়ার্ড হোক, যাই হোক সেটা থাকবে না, সেটা আমাদের মিসিংটাকে এখানে বসিয়ে দিতে হবে। এটা সেন্টেন্স কমপ্লিটেশন। যেমন ধরুন এখানে এইটা আছে ট্রান্সপোর্টেশন, আনসারটা হবে। এবং সামারি কমপ্লিটেশন, এইখানে মূলত সামারি কমপ্লিটেশন হচ্ছে আমরা মূলত এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নে যেমন ধরেন এখানে অ্যান্সারটা, এই অ্যান্সারটা কি হবে, এই যেমন ধরেন এখানে স্পেস হবে, মানে অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের যে বাকি অংশটুকু সেটা আমাদেরকে এখানে লিখতে হবে প্যাসেজ থেকে। এবং হচ্ছে ডায়াগ্রাম লেভেলিং, যেমন ধরেন এখানে একটা ডায়াগ্রাম পিকচার দেওয়া আছে, যদি পিকচারটা একটু অস্পষ্ট, এবং এইখান থেকে আমাদের সাধারণত যে এখান থেকে অ্যান্সারটা খুঁজে বের করে এখানে লিখতে হয় আর কি সাধারণত, তবে এখানে ডিরেকশন দেওয়া থাকে, সমস্যা নাই। এগুলো ডায়াগ্রামটা খুব ইজি হয়, যখন প্রশ্ন নিব, ক্লাস নিব, তখন হচ্ছে বুঝবেন। আসলে এটা সাধারণত খুব ইজি হয়। শর্ট অ্যান্সার কমপ্লিটেশন, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, এবং এখানে প্রশ্ন থাকে, প্রশ্নের শর্ট অ্যান্সার থাকে। এই অ্যান্সারটা যেমন ধরেন এখানে এখানে প্রশ্ন হচ্ছে যে হোয়াট টু চ্যালেঞ্জেস আর মেনশনড, যেমন ধরেন এখানে অ্যান্সারটা এটা হবে, এটা আমাদের প্যাসেজ থেকে নিয়ে, মানে এখানে প্যাসেজ থেকে নিয়ে লিখতে হবে। এটা হচ্ছে শর্ট অ্যান্সার কমপ্লিট, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। এই যে রিডিংটা আসলে যেহেতু তিনটা লং প্যাসেজ থাকে এবং টাইমও 60 মিনিট, কোশ্চেন থেকে 40টা, এইটা নিয়ে অনেক হয়তো ঘামাইতে পারেন, সমস্যা নেই। এটা যখন আমরা ক্লাস নিবো তখন হচ্ছে আমরা বুঝতে পারবেন, এটা আসলে ইজি হয়ে যাবে। এবং হচ্ছে এখানে ইম্পর্টেন্ট টিপস বা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যে যেহেতু মাত্রই বললাম তিনটা লং প্রসেস থাকে এবং হচ্ছে 40 কোয়েশ্চেন থাকে, 1 ঘন্টার মধ্যে সবকিছু ম্যানেজ করা একটু ডিফিকাল্ট, যার কারণে টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে এইখানে বিষয় হচ্ছে প্রতিটা ওয়ার্ড পড়া লাগে না, জাস্ট স্কিমিং এবং হচ্ছে স্ক্যানিং করলেই বোঝা যায়। যেমন ধরেন আপনার প্রশ্ন আছে, আহ যেকোনো একটা, যেমন ধরেন একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আছে, আমাদের দেখতে হবে যে এই যে চ্যালেঞ্জ নিয়ে, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কোন প্যাসেজে আলোচনা করা হয়েছে। জাস্ট আমাদের স্কিমিং করলে বোঝা যায় যে চ্যালেঞ্জ নিয়ে এই বিষয় এই প্যারাতে আলোচনা করেছে। সুতরাং আমরা এই প্যাসেজ এই যখন আমরা যখন সবগুলো প্যাসেজ স্কিমিং করব বা দেখবো, তখন আমরা একটা প্যাসেজ পাবো যে এই না, এই প্যাসেজে চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়েছে। তখন আমরা ওই প্যাসেজ মূলত পড়ে দেখবো, বা ওই প্যাসেজ দেখবো যে স্পেসিফিক কোন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়েছে, বুঝছেন বিষয়টা। এটা হচ্ছে স্কিমিং। এবং হচ্ছে ওয়ার্ড লিমিটটা খুবই গুরুত্বপূর্ণ, এটা লিসেনিং এ বলছি, রিডিং এর ক্ষেত্রে। এবং হচ্ছে ফলস এন্ড নট গিভেন, এটা নিয়ে আসলে আলোচনা করে দিছি। নট গিভেন কি আর ফলস তো আমরা বুঝি, একটা ইনফরমেশন দেওয়া থাকবে, যেমন ধরেন সে প্যাসেজে আছে, সে হচ্ছে ঢাকার ধানমন্ডিতে থাকে, এবং হচ্ছে যদি আমার প্রশ্ন থাকে যে ঢাকার কেরানীগঞ্জে থাকে, তাহলে সেটা ফলস, বুঝছেন। আর যদি কোনো বাড়তি ইনফরমেশন দেয় যেটা মূলত প্যাসেজে নাই, সেটা হচ্ছে নট গিভেন। প্র্যাকটিস, এখানে মূলত প্র্যাকটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনার প্যাসেজ 3 নাম্বার যেটা, সেটা খুবই হার্ড হয় এবং টপিকটা হার্ড হয় কম, এবং আপনার ভোকাবুলারি যেটা সেটাও হার্ড হয়। সুতরাং এখানে মানে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আসলে এগুলো ইজি হয়ে যাবে। এবং হচ্ছে যদি এখন আইএলটিএস রাইটিং নিয়ে আলোচনা করি, রাইটিং এর মধ্যে আমাদের লেখার যে অ্যাবিলিটি, যে আইএলটিএস একাডেমিক রাইটিং টেস্ট ইউর অ্যাবিলিটি টু রাইট ইন এ ফর্মাল একাডেমিক স্টাইল সুইটেবল ফর ইউনিভার্সিটি স্টাডি। অর্থাৎ একাডেমিক মূলত আমাদের রাইটিং যে অ্যাবিলিটি, এটার মধ্যে টেস্ট করে দেয় আমাদের কতটুকু লেখার অ্যাবিলিটি আছে। বেসিক ইনফরমেশন সেটা হচ্ছে এখানে 60 মিনিট সময় দেওয়া হয়, এবং এখানে টাস্ক
দুইটা, মাত্র দুইটা টাস্ক থাকে। টোটাল মার্কস আর বেসড অন বোথ টাস্ক। অর্থাৎ এখানে মূলত আপনার টোটাল টাস্ক ওয়ানে এত মার্ক, টাস্ক টু তে এত মার্ক, এটা স্পেসিফিক করে নাই। বাট হচ্ছে এখানে দুইটার উপর বেস করেই ব্যান্ড দেওয়া হয় বা স্কোর দেওয়া হয়। তবে 2 নাম্বার টাস্কটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে 2 নাম্বার টাস্ক এখানে আমরা মূলত ভাগ করে নেই। যেমন ধরেন আপনার 2 নাম্বার টাস্কে আমরা নিব 40 মিনিট, 1 নাম্বার টাস্কে আমরা 20 মিনিট, মোট 60 মিনিট। সামনে এটা নিয়ে আলোচনা আসতেছে। টাস্ক ওয়ান সম্পর্কে বলি। এগুলো তো একটা রিপোর্ট লেখা লাগে। আমাদেরকে যে ভিজুয়াল কিছু দেয়, সেটা দেখে দেখে আমাদের একটা রিপোর্ট করা লাগে। যেমন ধরেন সাজেস্টেড টাইম হচ্ছে 20 মিনিটস। তো এটা সাধারণত 20 মিনিটে শেষ করা লাগে, কারণ হচ্ছে এই পরের যেটা প্যাসেজ 2 নাম্বার টাস্ক, এটা একটু লং হয়। এই কারণে সাজেস্ট করা হয় যে এটা 20 মিনিটে শেষ করতে পারলে ভালো। যদি বেশি হয়, কারণ যদি বেশি হয় তাহলে সমস্যা হবে কি, টাস্ক টু কমপ্লিট করতে পারবেন না, এটা হচ্ছে সমস্যা। এবং হচ্ছে এটা মিনিমাম ওয়ার্ড 150, মানে 150 হইতে হবে। যদি 150-এর নিচে হয় তাহলে হচ্ছে আপনার মার্ক কম পাবে। এবং হচ্ছে এটা সাধারণত ই করা হয় আপনার 150 থেকে 180 বা 150 থেকে 180 বা 190, মানে 150 থেকে 180 বা 190 ওয়ার্ডের মধ্যে লিখতে পারলে ভালো স্ট্যান্ডার্ড হয়। এবং হচ্ছে এখানে কি থাকে, আপনার লাইন গ্রাফ থাকে, বার চার্ট থাকে, পাই চার্ট থাকে, টেবিল থাকে, ম্যাপ থাকে, প্রসেস ডায়াগ্রাম থাকে, ফ্লো চার্ট থাকে, মিক্স চার্ট, মানে লাইন এবং বার দুইটাই থাকতে পারে, এবং মাল্টিপল পাই চার্টও থাকতে পারে। মানে সবগুলো সবগুলো থাকবে না, মানে যেগুলো এইগুলোর মধ্যে যেগুলো একটা থাকবে। আপনার টাস্ক ওয়ানে এই যে 9টা আইটেম বললাম, 9টা আইটেমের মধ্যে যেগুলো একটা আইটেম থাকবে, সবগুলো থাকবে না, মানে ঘাবড়ানোর কিছু নাই। এবং হচ্ছে এটা নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে, যেমন ধরেন লাইন গ্রাফ নিয়ে আলাদা ভিডিও পাবেন, বার চার্ট নিয়ে আলাদা ভিডিও পাবেন, এবং হচ্ছে সহজে কিভাবে কিভাবে শেষ করা যায়, এবং টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করে কিভাবে শেষ করা যায়, এটা নিয়ে সমস্যা নেই, সহজ এবং এক্সপ্লেইন ভিডিও আসবে ইনশাআল্লাহ সামনে, দেখতে থাকুন। এবং এইখানে একটা বিষয় আছে, যখন আমরা এগুলো লিখবো তখন হচ্ছে কোনো ওপিনিয়ন দেওয়া যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আপনি একটা সেন্টেন্স লিখলেন, আই আই থিঙ্ক দিস উইল বি ইনক্রিজ বাই দ্যাট। কারণ আই থিঙ্ক যেহেতু বলছেন, এখানে আপনার ওপিনিয়ন দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আপনার মার্ক কাটা যাবে। সুতরাং এখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে যখন আমরা টাস্ক ওয়ান, কখনোই আমরা ওপিনিয়ন দেওয়া যাবে না। জাস্ট ওখানে বলে কি যে সামারাইজ করো, এবং হচ্ছে কম্পেয়ার কি ফিচার, এইটাই মূলত ওরা বলে সাধারণত, যে যে ভিজুয়াল ইনফরমেশন গুলো দেখা যায়, যে সামারাইজ করো, এবং হচ্ছে যদি মানে এবং হচ্ছে অনেকটা বলা যায় যে কি ফিচার গুলো কম্পেয়ার করো। তবে সামারাইজটা সব জায়গায় বলে যে সামারাইজ, মানে যে যেটা দেখতে পাচ্ছ যে বাই চার্টে অথবা ফ্লো চার্টে অথবা প্রসেস ডায়াগ্রামে যা দেখতে পাচ্ছ, সেটা ইনফরমেশন সামারাইজ করো। এবং এইটা মূলত আমাদের ওইটা দেখে দেখে একটা অবজেক্টিভ রিপোর্ট বা একটা রিপোর্ট লিখতে হয়। এবং এখন যদি টাস্ক টু তে আসি, সেটা হচ্ছে এসে রাইটিং। মনে রাখা ভালো যে আসলে আইএলটিএস একাডেমিক এবং আইএলটিএস জেনারেল ট্রেনিং দুটাতেই মূলত টাস্ক টু তে এসে থাকে। এবং জেনারেল ট্রেনিং এ টাস্ক ওয়ানে একটা লিটার লিটার লেখা লাগে আর কি। এবং সেটা সাজেস্টেড টাইম 40 মিনিট, যেহেতু আমরা আগেরটা 20 মিনিট ধরছি, এটা 40 মিনিট। এবং এখানে মিনিমাম ওয়ার্ডস 250 ওয়ার্ড, মানে 250 ওয়ার্ড। যদি কি 250 ওয়ার্ডের কম লেখে, তাহলে হচ্ছে তার মার্ক কাটা, মানে মার্ক কাটা যাবে। ওদের 250 ওয়ার্ডই একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড। এবং এখানে 250 থেকে 290, 280-র মধ্যে মানে লিখতে পারলে স্ট্যান্ডার্ড হয়। এবং হচ্ছে একাডেমিক একটা এসে লেখা লাগে, সাধারণত আমরা 9-10 লিখছি এসে, এটা তো আমরা লিখে অভ্যস্ত আশা করি। এবং হচ্ছে এখানে অনেক সময় ওপিনিয়ন দিতে বলা হয়, যে তুমি কি এগ্রি বা ডিসএগ্রি, এখানে সরাসরি বলা হয়। এখানে টাস্ক ওয়ানে কখনোই ওপিনিয়ন দেওয়া যাবে না, বাট টাস্ক টু তে অনেক সময় প্রশ্নে বলেই দেয় তোমার ওপিনিয়ন দেওয়ার জন্য। এবং হচ্ছে এখানে এটা যেহেতু লং, এবং হচ্ছে বিভিন্ন রিজন দেওয়া লাগে এবং এক্সাম্পল দেওয়া লাগে, যাতে আমাদের লেখাটা এবং সুন্দর এবং মাধুর্য হয়। টাস্ক টু তে, টাস্ক ওয়ানে পেলাম আমরা একটা এসে লিখতে। টাস্ক ওয়ান হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিং করা লাগবে, গ্রাফ হোক, ফ্লো চার্ট হোক, মানে ওইটা একটা ভিজুয়াল কিছু দিবে, ওটা দেখে দেখে আমাদের একটা রিপোর্ট লেখা লাগবে। টাস্ক টু তে আমাদের একটা এসে লেখা লাগবে, একই টাইপ ডিসএগ্রি টাইপ। এই কমন এসে টাইপস কিরকম হয় সাধারণত, এগ্রি বা তুমি কি এগ্রি কিনা বা তুমি ডিসএগ্রি কিনা সেটা। এবং হচ্ছে আরেকটা হয় সাধারণত, মানে আসলে তুমি এটা সে কতটুকু এগ্রি এবং কতটুকু ডিসএগ্রি, এবং তোমার হচ্ছে তোমার অপিনিয়ন কি বা তোমার মন্তব্য কি।
বা আর্ট আর্ট হইতে পারে যে আপনার পক্ষে বিপক্ষে দুইটা নিয়ে আলোচনা করবেন, শেষে আপনার ওপিনিয়ন দিবেন। এবং অনেক সময় হয় কি যে প্রবলেম সলিউশন, এই যে প্রবলেম এবং সলিউশন এটা নিয়ে আলোচনা করতে পারে, মানে এসে টাইপ এরকম হয়, এরকম টাইপ দিতে পারে। এবং অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এরকম টাইপেরও থাকতে পারে। এই সেতে আপনার সাধারণত এইরকম ধরনের হয়, এগ্রি ডিসএগ্রি, এবং হচ্ছে আপনার ওপিনিয়ন, এবং হচ্ছে প্রবলেম সলিউশন, আর হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। এবং এখানে স্কোরিং ক্রাইটেরিয়া, মানে এখানের মতো ওরা কি কি দেখে রাইটিং এ, রাইটিং আপনারা যেটা রাইটিং লিখছেন এটা এখানে ওরা কি দেখে বা কিসের উপর বেস করে ওরা মার্ক দেয়, সেটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। যেমন ধরেন আপনার একটা ডায়াগ্রাম দিচ্ছে, আপনার ডায়াগ্রাম দেখে রিপোর্ট করছেন, এখন আপনি কতটুকু রিপোর্ট করতে পারছেন, কতটুকু টাস্ক করতে পারছেন, যে যতটুকু টাস্ক করা দরকার ততটুকু মানসম্মত হয়েছে কিনা, এটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। এবার হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন, এটা হচ্ছে আপনার লেখার মধ্যে একটা স্মুথ কানেকশন আছে কিনা। যেমন ধরেন আপনার প্রথম প্যারার সাথে দ্বিতীয় প্যারা মিল আছে কিনা, বা দ্বিতীয় প্যারার প্রথম প্যারার সাথে দ্বিতীয় প্যারার সাথে টপিকের রিলেটেড কিনা। মানে এটা হচ্ছে আপনার লেখার মধ্যে মানে অবস্থানে কিছু আছে কিনা। যেমন ধরেন একটা প্যারা এরকম, একটা প্যারা এই মিন করে, একটা প্যারা এই মিন করে, মানে আপনার লেখা পড়লে কোনো স্মুথ কোনো কারেকশন পাওয়া যায় না, যে দুইটা প্যারাই আসলে একই একটা এসেরই বা একটা রিপোর্টেরই। এটা হচ্ছে কোহেশন কোহেরেন্স, মানে একটা স্মুথ কানেকশন থাকে। লেক্সিক্যাল রিসোর্সেস, মানে আপনার ভোকাবুলারিতে আপনি কতটা রিচ, মানে কতটুকু স্ট্যান্ডার্ড ভোকাবুলারি আপনি জানেন, এটা মানে আসলে অনেক ফ্যাক্টর। এবং গ্রামাটিক্যাল কোনো এরর আছে কিনা, মানে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ কতটুকু এবং অ্যাকুরেসি কতটুকু, এই চারটার উপর ওরা বেস করে মতো মার্কিং করা হয় রাইটিং পার্টে। মানে এই চারটা বিষয়, যেমন ধরুন আমি যদি বলি 80-25%, 80-25%, 80-25 এবং 80-25, মোটামুটি 100। তো এই যে এই চারটা বিষয় মিলে ওরা মার্কিং করে যে আপনার কোন পার্টের কতটুকু অ্যাচিভ করতে পারছেন, সেটার উপর বেস করে ওরা মার্ক দেয়। এই গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনার এটার ফর্মালি লেখা লাগে, কোনো স্ল্যাং ইউজ করা যাবে না, এবং হচ্ছে নিচের আইডিয়া গুলো ক্লিয়ারলি সুন্দরভাবে পড়তে হবে। যেমন ধরেন প্রথমে ইন্ট্রোডাকশন, বডি, দেন হচ্ছে কনক্লুশন, এবং হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস গুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং লিঙ্কিং ওয়ার্ডস গুলো আলাদা মার্ক থাকে, মানে এই লেক্সিক্যাল রিসোর্সের মধ্যে এটার জন্য আলাদা মার্ক থাকে। এবং হচ্ছে গ্রামারটা, স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্পেলিং ভুল হলে আপনার ওটা একটু মার্ক কাটা যাবে। এবং সেগুলো এই রাইটিংটা আসলে মোস্ট, যদি বলি বেশিরভাগ স্টুডেন্টই আপনার রাইটিং এ খারাপ করে, মানে সাধারণত বিশেষ করে বাংলাদেশে যারা, বেশিরভাগই রাইটিং এ খারাপ করে। কারণ হচ্ছে মানে বেশি প্র্যাকটিস করে না, যার কারণে রাইটিং এ বসলে যখন ওর মধ্যে স্মুথ একটা কোনো কানেকশন থাকে না, মানে ম্যাক্সিমাম আপনারা যদি খারাপ করে তো তখন হচ্ছে রাইটিং এর মার্ক কম আসে। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি রাইটিং সম্পর্কে। রাইটিং এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে প্রথম হচ্ছে রিপোর্ট রাইটিং, এবং টাস্ক টু হচ্ছে এসে রাইটিং। এরপর আসছি, যেটা নিয়ে আমাদের আসলে অনেকেরই ভয় থাকতে পারে, যে স্পিকিং পার্টটা। আসলে স্পিকিং পার্টটা এটার মধ্যে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এবং হচ্ছে আমি যদি বলি, যেহেতু কম্পিউটার বেসড হয়, আপনারা প্রথমে লিসনিং নিবে, এরপর হচ্ছে রিডিং, দেন হচ্ছে রাইটিং, এই তিনটার মধ্যে একসাথে নেওয়া হয়। এবং স্পিকিংটা সাধারণত আগে অন্য দিনে নেওয়া হইতো, এখনো হয়তো অন্য দিনে নেওয়া হয়। এখন 2026 সালে গত মাসে কয়েক যারা দিচ্ছে সাধারণত তাদেরকে একদিনই নেওয়া হয়েছে। এবং হচ্ছে এরকম হয়েছে আজকে দিছে, এবং আজকের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে 24 ঘন্টার মধ্যে, বুঝছেন। তবে স্পিকিং টা আলাদা ভাবে নেওয়া হয়, অথবা মাঝখানে একটু ব্রেক দেওয়া হয় এবং তারপর নেওয়া হয়, যদি একদিন নেওয়া হলে মাঝখানে ব্রেক দেওয়া হয়। অ্যাজ স্পিকিং টেস্ট ইজ দ্য সেম ফর একাডেমিক এন্ড জেনারেল ট্রেনিং। সাধারণত স্পিকিংটা জেনারেল এবং হচ্ছে একাডেমিক দুটোর জন্য সেম। এর সম্পর্কে বেসিক ইনফরমেশন হচ্ছে এখানে সাধারণত টাইম 11 থেকে 14 মিনিট, 14 মিনিট আপনাকে এক্সাম দেওয়া লাগে। এবং হচ্ছে ফেস টু ফেস ইন্টারভিউ উইথ এক্সামিনার, আপনার সামনে একজন এক্সামিনার থাকবে, এবং সে আপনাকে প্রশ্ন করবে, আপনার অ্যান্সার দিতে হবে। এবং হচ্ছে এই যে আপনার যে এটা রেকর্ড করা হয়, রেকর্ড করে এইগুলা দেখে, মানে পরবর্তী অনেক এক্সপার্ট এগুলা দেখে, দেখার পরে আপনাদের একটা মার্ক অ্যাসেসমেন্ট করা হয়। এবং ওরা দেখে আপনার ফ্লুয়েন্সি কতটুকু, আপনার ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্সেস কতটুকু আছে, এবং গ্রামাটিক্যাল রেঞ্জ কতটুকু অ্যাকুরেট আছে, এবং প্রোনাউন্সিয়েশনটা দেখে। মানে ওরা হচ্ছে এইগুলোর উপর বেস করে আপনাকে মার্ক দেয়। আপনি আপনি যাই বলেন, আপনার ফ্লুয়েন্সি আছে কিনা,
ভোকাবুলারি ঠিক আছে কিনা এবং গ্রামার ঠিক আছে না এবং প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা এগুলোর উপর বেস করে ওরা মূলত পার্ট দেয়। সুতরাং এখানে ঘাবড়ানোর কিছু নাই। এখানে মূলত টোটাল 3টা পার্ট থেকে স্পিকিং এ। পার্ট 1 সাধারণত ইন্ট্রোডাকশন। এখানে হচ্ছে আপনার মানে ইন্ট্রোডাকশন মানে ধর যখন কেউ কারোর সাথে পরিচিত হয় তখন জিজ্ঞেস করে তোমার নাম কি, তোমার বাসা কোথায়, তোমার বাসার পাশে কি কি আছে, এই ধরনের টাইপ। এবং তোমার হবে কি, মানে এটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনে একবারে বেসিক প্রশ্নগুলো করা হয়। যেমন ধরেন আপনার কোশ্চেন অ্যাবাউট ইউর সেলফ, নিজের সম্পর্কে প্রশ্ন করা হয়। এবং ফ্যামিলি টপিক, তোমার হোম সম্পর্কে, তোমার হোম, স্টাডি, ওয়ার্ক, হবিস, হোম টাউন, এই বিষয়গুলো নিয়ে মূলত প্রশ্ন করা হয়। এবং এই অ্যান্সারটা আসলে শর্ট দিতে হয়, যেহেতু পার্ট 1টা খুবই সহজ হয় এবং সময়ও খুব কম দেওয়া হয়। যেমন যদি এক্সাম্পল, ডু ইউ লাইক রিডিং বুকস অর হোয়াই, এটা আপনাকে বুক বলতে হবে, এক্সপ্লেন করতে হবে। এরকম মানে এইরকম ধরনের মানে ইজি কোয়েশ্চেন দেওয়া হয়। আপনার 2 নম্বর পার্ট হচ্ছে যে কিউ কার্ড। যেহেতু এখন কম্পিউটার বেস, সেহেতু আপনার আগে একটা কার্ড দেওয়া হতো, মানে পেপার বেসড, আগে একটা কার্ড দেওয়া হতো এবং কার্ডে প্রশ্ন দেওয়া থাকতো এবং প্রশ্ন হিন্টস দেওয়া থাকতো, যেমন একটা প্রশ্ন পাশে কিছু সাপোর্টিভ প্রশ্ন দেওয়া থাকতো। এখন এইটা আর এখন আর কার্ড দেওয়া যায়, এখন সরাসরি কম্পিউটারেই কি কোডটা আসে, কম্পিউটারে লেখা থাকে। এবং হচ্ছে আপনাকে একটা কলম, একটা খাতা দেওয়া হয়, যাতে এবং হচ্ছে 1 মিনিট সময় দেওয়া হয় মানে প্রিপেয়ার হওয়ার জন্য। আপনার প্রশ্ন যেমন ধর আপনার স্ক্রিনে প্রশ্নগুলো আসবে, তো আপনাকে এটা নিয়ে থিঙ্ক করার জন্য 1 মিনিট সময় দিবে। আপনার সামনে একটা খাতা এবং কলম দিবে, আপনি যাতে পয়েন্টস গুলো কি কি পয়েন্টস আপনি এখানে মেনশন করবেন বা বলবেন সেটা নোট করার জন্য আপনাকে একটা খাতা এবং কলম দেওয়া হয়। এবং সে 1 মিনিট পরে আপনাকে এই কিওয়ার্ডে যে টপিকটা দেওয়া হয় টপিকের উপর 1 বা 2 মিনিট আসলে এবং মানে বলতে হবে। সেই টপিকটি যাই হোক, হতে পারে আপনার হিডেন ট্যালেন্ট কি, অথবা আপনার হোম টাউন নিয়ে কিছু, মানে যে কোনো কিছু আর কি। এটা নিয়ে আপনাকে 1 বা 2 মিনিট, সাধারণত 2 মিনিট হয়ে বলতে হবে। এবং হচ্ছে ওইটার সাথে রিলেটেড দেন হচ্ছে আপনার 1টা বা 2টা ফলো আপ কোশ্চেন করে যিনি এক্সামিনার থাকেন তিনি। এবং হচ্ছে এটা হচ্ছে পার্ট 3, যেটা ডিসকাশন করা হয়। অর্থাৎ পার্ট 2 তে যে আপনার যেটা টপিকটা দিচ্ছে সেই টপিক রিলেটেডই আপনাকে মূলত প্রশ্ন করা হয়। পার্ট 3 তে মূলত মোর কমপ্লেক্স কোশ্চেন করা হয় রিলেটেড টু পার্ট 2 টপিক। তো পার্ট 2 এর টপিক অনুসারে আপনি যা যা অ্যান্সার দিচ্ছেন ওই অ্যান্সার থেকে আপনার ওরা ওই অ্যান্সার থেকে ওরা প্রশ্ন করে এবং এটা একটু কমপ্লেক্স হয়। এবং হচ্ছে এখানে ডিটেইলড অ্যানালিটিক্যাল অ্যান্সার দেওয়া লাগে 3 থেকে 4 মিনিট, অর্থাৎ 4 থেকে 5 মিনিট। এটা মূলত আপনার একটানা স্পিকিং করা লাগবে, ওরা প্রশ্ন করবে আপনার ওইটার উপর ডিটেইলড অ্যান্সার দিতে হয়। এটা হচ্ছে 3টে পার্ট। তাহলে তারা বুঝে গেছে আসলে স্পিকিং এর 3টে পার্ট থেকে। প্রথম পার্টে আপনার ইন্ট্রোডাকশন, দ্বিতীয় পার্টে কিউ কার্ড, এবং তৃতীয় পার্ট হচ্ছে আপনার ওই কিউ কার্ডের উপর ভিত্তি করে আপনার যে অ্যান্সার দিচ্ছেন ওই অ্যান্সারের থেকে আরো প্রশ্ন করে এবং ওইখানে ওইটার উপর ডিটেইলড এবং অ্যানালিটিক্যাল অ্যান্সার দেওয়া লাগে। আমরা যদি একটু স্কোরিং ক্রাইটেরিয়া দেখি, যে আপনার এখানে ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স কতটুকু আছে কথা বলার মধ্যে, এবং লেক্সিক্যাল রিসোর্সটা কতটুকু আছে আপনার স্পিকিং পার্টিটার মধ্যে, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি কতটুকু আছে, এবং প্রোনাউন্সিয়েশন। এই 4টার উপর বেস করে ওরা মূলত মার্কিংটা করে স্পিকিং এ। প্রথম টিপস হচ্ছে আপনার এটা মূলত স্পিক ন্যাচারালি এন্ড কনফিডেন্টলি। আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে আমার এই এক ফ্রেন্ড, ও হচ্ছে যখন তখন হচ্ছে ও ও লিটারেচার স্টুডেন্ট। এবং ওকে যখন প্রশ্ন করা হয়েছে ও মানে লিটারেচার মানে কি, ইংলিশ লিটারেচার, ও লিটারেচার ভিতর থেকে মানে এমন ভাবে অ্যান্সার দিয়েছে সেটা হচ্ছে ও লিটারেচারের মধ্যে ঢুকে গেছে। মানে ওকে প্রশ্নটা এমন করা হয়েছিল যে আহ, ও বসে আছে, ওর হাত, ও পাশ থেকে একটা পার্স নিয়ে যাওয়া হয়েছে এবং কেন নিয়ে যাওয়া হয়েছে এরকম এক্সপ্লেন করার জন্য। ও কি করছে, ও মানে আমার কাছে বলছে যে আমি বসে বসে আছি এবং আমার পাশে নেচার ছিল, আমি নেচারে সব প্রকৃতির মধ্যে মুগ্ধ, প্রকৃতি দেখতে দেখতে মুগ্ধ হয়ে মানে দেখতেছিলাম। এবং এই এই কারণে আমার পার্স থেকে ওরা নিয়ে গেছে। মানে
ওর অ্যান্সারটা আসলে ও বলছে যে, বাট এটা রিলেভেন্ট না, ওর তো সাহিত্য বুঝে না। এই কারণে এই আর কি ন্যাচারালি স্বাভাবিকভাবে যেরকম আমরা বলি সেটা আর কি বিষয়গুলো ফুটে তুলতে হবে। এবং হচ্ছে ডোন্ট মেমোরাইজ অ্যান্সার, এন্ড মেমোরাইজ অ্যান্সার বলা যাবে না। স্বাভাবিক যেরকম কথা বলি সেভাবে অ্যান্সার করা যাবে। এবং হচ্ছে পরিপূর্ণ অ্যান্সার দেওয়া মানে দিতে হবে। যেমন ধরেন আপনার একটা প্রশ্ন করলো আপনার ইয়েস নট অনলি, মানে ইয়েস নো, এই শুধু এইগুলো দিয়ে এইগুলো অ্যান্সার হয় না। আপনাকে যখন বলছে তখন ডিটেইলস অ্যান্সার দিতে হবে আপনার। কেন, কিভাবে, কিসের জন্য, এগুলো সব বলতে হবে। ইউজ এক্সপ্লেইনস ইন পার্ট 3। এবং হচ্ছে পার্ট 3 টা যেহেতু ডিসকাশন করা হয় এবং এই ডিটেইলড বলতে হয়, এখানে এক্সাম্পলস ইউজ করতে হবে। এবং হচ্ছে এটা মতো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সুতরাং প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্রতিটা জিনিস প্র্যাকটিস করতে হবে। এবং হচ্ছে সামনে আমরা লিসেনিং নিয়ে, রিডিং নিয়ে, রাইটিং নিয়ে এন্ড স্পিকিং নিয়ে খুব সহজে কিভাবে কভার করা যায় এবং প্রতিটার উপর ডিটেইল আলাদা আলাদা ভিডিও আসবে ইনশাল্লাহ। এবং হচ্ছে ব্যান্ড 9 স্কোরিংটা কিভাবে করা হয় যেটা আমরা দেখি সেটা হচ্ছে লিসেনিং এ আপনার যদি কেউ, এটা মানে ওভারঅল 39 থেকে মানে 40 পায় তখন হচ্ছে তার ব্যান্ড হচ্ছে 9। যদি কেউ 37 থেকে 38 পায় তখন হচ্ছে 8.5। এবং হচ্ছে 35 থেকে 36 পায় তখন হচ্ছে 8। এবং 33 থেকে 34 পায় তখন হচ্ছে 7.5। এবং হচ্ছে 30 থেকে 32 তখন হচ্ছে 7। মানে এইখানে বলতে এটা আপনারা দেখে নেবেন, এইখানে সবই ইনফরমেশন দেওয়া আছে। এখানে আপনারা যতটুকু পারেন যে যতটুকু দেখে নেবেন। সুতরাং এটা হচ্ছে আমাদের আজকে আলোচনা ক্লাস শেষ হলো। এখন হচ্ছে আমরা মূলত এটা হচ্ছে আমাদের আইএলটিএস সম্পর্কে বিস্তারিত জানলাম। এরপর থেকে আমরা আহ, প্রতিটা টপিক নিয়ে লিসেনিং নিয়ে এবং লিসেনিং এর প্রতিটা পার্ট আলাদাভাবে ভিডিও আসবে এবং কিভাবে সহজে এবং খুব সুন্দরভাবে শেষ করা যায়, কভার করা যায়, এটা নিয়ে আলাদা ভিডিও আসবে ইনশাআল্লাহ। সবাই দেখতে দেখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।